আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে রিয়াকশন অফ মেটাল উইথ ডাইলিউট অ্যাসিড, তাই তো? এর আগের দিন আমরা পড়েছি মেটাল রিয়াকশন উইথ অক্সিজেন আর হচ্ছে ওয়াটার। তাতে করে আমরা দেখেছি কোন কোন মেটাল আছে যে রুম টেম্পারেচারেই অক্সিজেনের সাথে রিয়াক্ট করে, আবার ঠান্ডা জলের সাথেই রিয়াকশন করে। কোন কোন মেটাল আছে যাকে আবার একটু গরম করতে হয় অক্সিজেনের সাথে রিয়াক্ট করার জন্য। আবার কোন কোন মেটাল আছে যাকে ওয়ার্ম ওয়াটারের সাথে রিয়াক্ট করাতে হয়, নাকি না? তারপরে কোন কোন মেটাল আছে যেটাকে এক্সট্রিমলি হট করলে তাহলেই অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে। আবার কোন কোন মেটাল আছে যেটাকে হট ওয়াটারের সাথেও হয় না, স্টিমের সাথে রিয়াক্ট করাতে হয় আরো বড়। তাহলে ওই অনুযায়ী আমরা মেটালের একটা মানে কে কোন কোন মেটাল কতটা বেশি রিয়াক্টিভ কি কম রিয়াক্টিভ না বেশি রিয়াক্টিভ, তার একটা আইডিয়া আমরা পেয়েছিলাম। ইয়েস অর নো? তাহলে আজকে আমরা পড়বো রিয়াকশন অফ মেটাল উইথ ডাইলিউট অ্যাসিড। আর এই চ্যাপ্টার, এই টপিক গুলো এগুলো কিন্তু আমাদের ফার্স্ট চ্যাপ্টারে হয়ে গেছে। এগুলা কিন্তু হয়ে গেছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন এগুলা। হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টার কি ছিল? কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন এন্ড ইকুয়েশন। ওখানে কিন্তু এগুলা সব কিন্তু হয়ে গেছে। যেমন ধরো একটা মেটাল, একটা মেটাল যদি একটা অ্যাসিডের সাথে রিয়াক্ট করে তাহলে একটা মেটালিক সল্ট আর হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এখানে অ্যাসিডের সামনে কি ওয়ার্ড ইউজ করা আছে বলো? ডাইলিউট। এটাকে মাথায় রেখো, হ্যাঁ, কারণ একটু পরে আমরা কিছু কনসেন্ট্রেটেড অ্যাসিডও দেখবো। ডাইলিউট অ্যাসিড না নিয়ে কনসেন্ট্রেটেড অ্যাসিড নিয়েও মেটালের সাথে রিয়াক্ট করিয়েছে। সেটা কোন কেসে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। তাহলে মেটাল প্লাস ডাইলিউট অ্যাসিড, কি বললাম? মেটাল প্লাস ডাইলিউট অ্যাসিড। তো যে কোনো একটা মেটাল নিই, ধরো না আমি বললাম সোডিয়াম। সোডিয়াম একটা মেটাল কিনা, আর তার সাথে নিয়ে একটা অ্যাসিড, ধরো না আমি অ্যাসিড নিলাম H2SO4। এইবার দেখো তোমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজ আছে কয়েকটা পেজ পরে, আর আমি এটা একেবারে বছরের শুরু থেকে বারবার বলে যাচ্ছি যে এটা মুখস্থ করে নাও, মুখস্থ করে নাও, হ্যাঁ কি না? তো আমি কি নিয়েছি, রিয়াকশনটা কি নিয়েছি? সোডিয়াম, হ্যাঁ কি না? সোডিয়ামের সাথে কে রিয়াক্ট করবে? H2SO4, তাই তো? তাহলে এখানে সোডিয়াম হচ্ছে একটা মেটাল, আর H2SO4 এর মধ্যে মেটালের মতো কে হয়? হাইড্রোজেন মেটালের মতো, যদিও নন মেটাল, বাট ও মেটালের মতনই বিহেভ করে কারণ ও পজিটিভ আয়ন বানায়। তাহলে এখানে দেখো সোডিয়ামের পজিশন কোথায়, আর এখানে আরেকটা যে মেটালের মতো মানে হাইড্রোজেনের পজিশন কোথায়? নিচে কিনা? তাহলে সোডিয়াম হাইড্রোজেনকে রিপ্লেস করে দিবে। যে উপরে থাকবে সে নিচেরটাকে কি করে দিবে? রিপ্লেস করে দিবে। তোমরা সবাই জানো এটাকে কি বলে? ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। কিভাবে করতে হয় অলরেডি শিখিয়েছি, আবার বলছি। তাহলে এখানে যদি মেটাল, সোডিয়ামটা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ, কিন্তু হাইড্রোজেনটা হচ্ছে লেস রিঅ্যাক্টিভ, তাই তো? তাহলে সোডিয়ামটা হাইড্রোজেনকে কি করে দিবে? ডিসপ্লেস করে দিবে। ডিসপ্লেস করে দিলে হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম ঢুকে গেল। তাহলে হাইড্রোজেন কার সাথে, সরি, সোডিয়াম কার সাথে লেগে গেল? SO4 এর সাথে। তাহলে Na আর SO4 কে পাশাপাশি লিখবা। আর এই যে হাইড্রোজেন যে একা একা হয়ে গেল, মানে হাইড্রোজেনটা যে সরে গেল, সেই হাইড্রোজেনটা পাশে লিখে দিলাম। হাইড্রোজেনটা সোডিয়াম, সোডিয়াম দিয়ে রিপ্লেস হয়ে গেল। কিন্তু সোডিয়ামের ভ্যালেন্সি কত? 1। সোডিয়ামের ভ্যালেন্সি 1, কিন্তু SO4 এর ভ্যালেন্সি কত? 2। তাহলে আমরা জানি ভ্যালেন্সি এক্সচেঞ্জ করে আমাকে কম্পাউন্ডটা ঠিক করে বানাতে হবে, হ্যাঁ কি না? তাহলে 2 চলে যাবে সোডিয়ামের নিচে, হয়ে গেল Na2, আর 1 চলে যাবে SO4 এর নিচে, কিন্তু 1 থাকলে 1 লেখার দরকার নেই, হয়ে গেল Na2SO4।
এইবার ব্যাপারটা হচ্ছে যে এবার ব্যালেন্সিং করতে হবে। এনে এখানে কটা হয়ে গেল, দুটা, কিন্তু এনে এখানে আছে কটা, একটা, তাহলে এখানে ব্যালেন্সিং করার জন্য সামনে কত লিখবো, টু। বাদ বাকি গুলো দেখানো, হাইড্রোজেন এখানে কয়টা, দুটা, এখানেও হাইড্রোজেন কটা, দুটা, তাহলে হাইড্রোজেন ব্যালেন্সডই আছে। SO4 এখানে কটা, চারটা, বলো না গোটা SO4 কটা, একটা। এখানে নিচে 4 দেখে ভেবো না যে SO4 চারটা, ওটা অক্সিজেন চারটা, কিন্তু গোটা SO4 কটা, একটা। আর এখানেও গোটা SO4 কটা, একটা, তাহলে SO4 দুই দিকে ব্যালেন্সড আছে, তাহলে তোমার এটা হয়ে গেল। তাহলে তোমাকে কি এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, স্মৃতি তুমি এই ক্লাসগুলো পড়েছিলে, কেমিক্যাল রিয়াকশন? ওই স্মৃতি, কেমিক্যাল রিয়াকশন ফার্স্ট চ্যাপ্টারটা করেছিলে আমার কাছে? ও, হাফ থেকে। তাহলে এখানে কি দাঁড়ালো, 2Na হয়ে গেল প্লাস H2SO4, Na2SO4 প্লাস H2, তাই তো? তুমি কি করবা, মেটালটা দিয়ে হাইড্রোজেনকে ডিসপ্লেস করাবা, তাহলে হাইড্রোজেন এখানে একা একা হয়ে গেল, আর SO4 এর সাথে Na টাকে লাগিয়ে দিবা। তারপরে ভ্যালেন্সি দিয়ে ঠিক করতে হবে, Na এর ভ্যালেন্সি 1, SO4 এর ভ্যালেন্সি 2, তাহলে 2 চলে যাবে Na এর নিচে, 1 চলে যাবে SO4 এর নিচে। কি পারবা তো? তাহলে দেখো এখানে তাই লেখা আছে যে মেটাল ইউজুয়ালি ডিসপ্লেস হাইড্রোজেন ফ্রম ডাইলিউট অ্যাসিড, এটা একটা ব্র্যাকেট করে দাও। এবার আমাকে একটা কথা বলো তো, মেটালের রিঅ্যাক্টিভিটি সিরিজ তোমরা সবাই জানো, সেখানে আমাকে একটা জিনিস বলো তো, হাইড্রোজেনের নিচে যে মেটাল গুলো আছে এরা কি হাইড্রোজেনকে সরাতে পারবে? না। তাহলে খালি এই লেস রিঅ্যাক্টিভ মেটালরা কোনো অ্যাসিডের সাথেই রিঅ্যাক্ট করে না, এটা মনে রাখবা। দেখে নাও, তাই লেখা আছে এখানে যে অনলি লেস রিঅ্যাক্টিভ মেটাল লাইক কপার, সিলভার, গোল্ড ডু নট ডিসপ্লেস হাইড্রোজেন ফ্রম ডাইলিউট অ্যাসিড। এটাকে একটা ব্র্যাকেট করে দাও, তারপরে এটা একটা টিক দিয়ে দাও। হয়ে গেল তো? আচ্ছা, প্রথমে চলে আসো, সোডিয়াম যদি HCl এর সাথে রিঅ্যাক্ট করে, সোডিয়াম যদি HCl এর সাথে রিঅ্যাক্ট করে তোমাকে আগে মেটাল গুলো খুঁজতে হবে। এখানে সোডিয়াম একটা মেটাল, আর HCl এর মধ্যে মেটালের মতো কে, H, এটাও একটা মেটাল, মেটালের মতো আর কি। এবার রিঅ্যাক্টিভিটি সিরিজ অনুযায়ী সোডিয়াম উপরে আছে, হাইড্রোজেন নিচে আছে, হ্যাঁ কি না? তাহলে সোডিয়াম হাইড্রোজেনের জায়গায় চলে আসবে, তাহলে সোডিয়াম কার সাথে লেগে গেল, Cl এর সাথে লেগে গেল। এই যে সোডিয়াম আর Cl কে একসাথে লিখে দিলাম। সোডিয়ামের ভ্যালেন্সি কত বলো, 1, Cl এরও ভ্যালেন্সি কত, 1, তাহলে 1 1 থাকলে কিছুই লেখার দরকার নেই, NaCl হয়ে গেল। আর এই যে হাইড্রোজেনটা যে ডিসপ্লেস হলো, সেইটাকে লাস্টে হাইড্রোজেনটা আমি লিখে দিলাম। তারপরে এই যে সামনের এই নাম্বারগুলো কিসের, ব্যালেন্সিং এর নাম্বার, তাই কি না? এইখানে হাইড্রোজেন কটা, দুটা, কিন্তু এখানে হাইড্রোজেন কটা, একটা, তাহলে হাইড্রোজেনকে 2 বানানোর জন্য সামনে কি লিখলাম, 2। তাহলে ক্লোরিনও কটা হয়ে গেল, দুটা। ক্লোরিন যদি দুটা হয় তাহলে এখানে ক্লোরিন কটা আছে, একটা, তাহলে ওকে 2 বানানোর জন্য সামনে কি লিখে দিলাম, 2। তাহলে সোডিয়ামও কটা হয়ে গেল, দুটা, কিন্তু এখানে সোডিয়াম কটা ছিল, একটা, তাহলে এইদিকেও সমান সমান করার জন্য এইখানেও একটা 2 লিখে দিলাম। কি বোঝা গেল ব্যাপারটা? একই রকম ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম যদি হাইড্রোজেনকে সরায় দেয়, তাহলে এখানে হাইড্রোজেন দেখো একা একা হয়ে গেল, তাহলে ম্যাগনেসিয়াম কার সাথে লেগে যাবে বলো, ক্লোরিনের সাথে লেগে যাবে, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরিনের সাথে লেগে গেল। কিন্তু স্যার নিচের এই 2 নাম্বারটা কোথা থেকে আসলো, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত, 2, ক্লোরিনের ভ্যালেন্সি কত, 1, তাহলে 2 চলে যাবে ক্লোরিনের নিচে, 1 চলে যাবে ম্যাগনেসিয়ামের নিচে, 1 লেখার দরকার নেই, তাহলে হয়ে গেল MgCl2। বোঝা গেল ব্যাপারটা? একই রকম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের সাথে যদি HCl এর রিঅ্যাকশন করাও, একই, সব একই, অ্যালুমিনিয়াম প্লাস HCl, তাহলে অ্যালুমিনিয়াম কাকে সরাই দিবে, হাইড্রোজেনকে সরাই দিবে। হাইড্রোজেনকে সরালে অ্যালুমিনিয়াম কার সাথে লেগে গেল,
ক্লোরিনের সাথে, তাহলে এল আর সিএল কে পাশাপাশি লিখলাম। আর এইদিকে যে হাইড্রোজেন সরে গেল অ্যালুমিনিয়াম দিয়ে, হাইড্রোজেনকে লাস্টে লিখে দিলাম। কিন্তু এইচ কখনো একা একা থাকে না, এইচ সবসময় কি হয়, H2 হয়। এবার অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত, 3। ক্লোরিনের ভ্যালেন্সি কত, 1। তাহলে 3 চলে গেল ক্লোরিনের নিচে, আর 1 চলে গেল অ্যালুমিনিয়ামের নিচে। 1 লেখার দরকার নাই, হয়ে গেল AlCl3। ঠিক তো? তাহলে ক্লোরিন এখানে কটা হলো, 3টা, কিন্তু এখানে ক্লোরিন কটা, একটা। একই রকম হাইড্রোজেন এখানে কটা, 2টা, এখানে হাইড্রোজেন কটা, একটা। তাহলে এইগুলাকে সমান সমান করতে হবে। তাহলে যদি আমি প্রথমে হাইড্রোজেনটাকে করি, চলো। যদি আমি এইখানে 3 বসাই, তাহলে হাইড্রোজেন কটা হয়ে গেল, 6টা, তাই কি না? এই যে 2 × 3 করলে কত হয়, 6। তাহলে এখানেও হাইড্রোজেনকে 6 করার জন্য কত বসাবো, 6 বসাই দিব। তাহলে ক্লোরিনও কটা হয়ে গেল, 6টা। কিন্তু ক্লোরিন এখানে আছে কটা, 3টা। তাহলে এখানে 3 কে 6 বানানোর জন্য কত দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে। তাহলে অ্যালুমিনিয়ামও কটা হয়ে গেল, 2টা। তাহলে এখানে অ্যালুমিনিয়াম আছে একটা। তাহলে একেও 2 বানানোর জন্য সামনে কোন নাম্বার লিখবো, 2 লিখবো, হয়ে গেল। ব্যালেন্সিং ফ্যালেন্সিং এগুলা সব ফার্স্ট চ্যাপ্টারে হয়ে গেছে। মেন জিনিস হচ্ছে এখানে এটা অ্যালুমিনিয়াম দিয়ে হাইড্রোজেনটা সরে গেল, হাইড্রোজেন এখানে একা একা হয়ে গেল, আর অ্যালুমিনিয়ামটা ক্লোরিনের সাথে লেগে গেল, ভ্যালেন্সি দিয়ে ওটাকে ঠিক করে দিলাম। কি পারবা তো? পারবা কিনা এখনই কোয়েশ্চেন দিব আমি। এইবার একই রকম ভাবে জিঙ্ক, এই যে দেখো জিঙ্ক, জিঙ্কটা হাইড্রোজেনকে সরাই দিল, তাহলে হাইড্রোজেন এইদিকে একা একা হয়ে গেল। তাহলে জিঙ্ক কার সাথে লেগে যাবে, ক্লোরিনের সাথে। তাহলে এই যে Zn আর Cl কে পাশাপাশি লিখলাম। এবার Zn এর ভ্যালেন্সি কত, Zn এর ভ্যালেন্সি হয়ে গেল তোমার 2। কিন্তু ক্লোরিনের ভ্যালেন্সি কত, 1। তাহলে 2 চলে গেল ক্লোরিনের নিচে, এই যে হয়ে গেল ZnCl2। 1 থাকলে 1 লেখার দরকার নাই, এই যে ZnCl2। একই রকম ভাবে আয়রন, আয়রন যখন HCl এর সাথে রিঅ্যাক্ট করবে, আয়রনটা কাকে সরাবে বলে দাও, হাইড্রোজেনকে সরালো, এই যে হাইড্রোজেনকে সরাই দিল। তাহলে আয়রন কার সাথে লেগে গেল, ক্লোরিনের সাথে লেগে গেল, এই যে আয়রন ক্লোরিনের সাথে লাগিয়ে দিলাম। আয়রনের ভ্যালেন্সি কত, 2 নিয়ে নাও। আর ক্লোরিনের ভ্যালেন্সি কত, 1। তাহলে 2 চলে গেল ক্লোরিনের নিচে, এই যে FeCl2 হয়ে গেল। আর 1টা চলে যাবে Fe এর নিচে, কিন্তু 1 লেখার দরকার নাই। বোঝা গেল ব্যাপারটা? স্যার আয়রনের ভ্যালেন্সি তো 3ও হয়, বলো এবার। আয়রনের ভ্যালেন্সি তো 3ও হয়, তাহলে FeCl, Fe আর Cl যখন লাগবে, যদি আয়রনের ভ্যালেন্সি 3 নেই, ক্লোরিনের তো 1, তাহলে আয়রনের যদি 3 ভ্যালেন্সি দিয়ে যদি ক্লোরিনের সাথে লাগে, তাহলে FeCl কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। এখানে তো 1 থাকলে 1 লেখার দরকার নেই। তাহলে স্যার আমরা এখানে FeCl2 নিব নাকি FeCl3 নিব, কথাটা হচ্ছে এটা। ব্যাপারটা হচ্ছে এখানে কোন অ্যাসিড নেওয়া হয়েছে, এখানে কোন না, সরি, এখানে কিরকম অ্যাসিড নেওয়া হয়েছে, ডাইলিউট। যদি ডাইলিউট অ্যাসিড নেওয়া হয়, তাহলে কম ভ্যালেন্সিটা দিয়ে করবা, বুঝলা? আয়রনের কম ভ্যালেন্সি কত, 2, 2 দিয়ে করবা। কিন্তু যদি কনসেন্ট্রেটেড অ্যাসিড নাও, তাহলে 3 ভ্যালেন্সি দিয়ে করবা। তোমাকে কনসেন্ট্রেটেড অ্যাসিড দিয়ে দিবে না, তোমাকে এই ডাইলিউট অ্যাসিড দিয়েই দিবে। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে একই রকম ভাবে এবার দেখো কপার, কপার হাইড্রোজেনকে সরাই দিবে, তাই কি না? সরাবে কি? কপার কি হাইড্রোজেনকে সরাতে পারবে? কেন পারবে না? কারণ রিঅ্যাক্টিভিটি সিরিজে কপার দেখো হাইড্রোজেনের নিচে আছে, হ্যাঁ কি না? দেখো কপার নিচে, হাইড্রোজেন উপরে, তো যদি নিচে থাকে তাহলে সরাতে পারবে না। তাহলে কপার যদি হাইড্রোজেনকে না সরায়, তাহলে কি কোনো রকমের রিয়াকশন হবে? এটা করতে পারছে না, তাহলে কি কোনো রিয়াকশন হবে না। কিন্তু স্যার আমরা তো ফার্স্ট চ্যাপ্টারে যখন করেছিলাম, তখন তো কপার হাইড্রোজেনকে সরাচ্ছিল, ইয়েস অর নো? হাইড্রোজেনকে সরিয়ে হাইড্রোজেন H2 হয়ে গেল। আর কপার, কপার কার সাথে লেগে যাবে বলো, ক্লোরিনের সাথে লেগে যাবে। কপারের ভ্যালেন্সি 2 নিয়ে নাও, তাহলে কত হয়ে যাবে, CuCl2। এরকম করেছিলাম কিনা বলো আমাকে, ফার্স্ট চ্যাপ্টারে করেছিলাম কিনা? তাহলে স্যার ওখানে হচ্ছে আর এখানে হচ্ছে না কেন, এখানে নো রিয়াকশন কেন লেখা?
ফার্স্ট চ্যাপ্টারে কপার HCl এর সাথে রিঅ্যাক্ট করছে, কিন্তু এই চ্যাপ্টারে কপার HCl এর সাথে রিঅ্যাক্ট করছে না। এটার কারণ কি? কারণ এখানে কোন অ্যাসিড নেওয়া হয়েছে? ডাইলিউট। আর ওইখানে নেওয়া হবে হচ্ছে কনসেন্ট্রেটেড অ্যাসিড। যদি কনসেন্ট্রেটেড অ্যাসিড নাও তাহলেই কপার HCl এর সাথে রিঅ্যাক্ট করবে, না হলে রিঅ্যাক্ট করবে না। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এখানে যতগুলো রিঅ্যাকশন আছে যেগুলোর পাশে HCl লেখা, সবগুলো এবার তোমরা H2SO4 দিয়ে করো। মানে আমি বলতে চাইছি Na+HCl লেখা, তো তোমরা লিখবা Na+H2SO4। আগে কোয়েশ্চেন গুলো লিখে নাও ফটাফট, কপিতে করো এগুলা। কেউ বই খুলবা না, বই না খুলে করবা। প্রথমে কোয়েশ্চেন গুলা লেখো। এখানে টু ফু কিছু লিখবা না, এই যে এখানে যে টু লেখা, এই টু গুলা লিখবা না। Na+H2SO4 লেখো। কি হবে এগুলা পরে লিখবা। এইদিকেও টু ফু কিছু লেখার দরকার নাই, লিখলা। তারপরে Mg+HCl না লিখে Mg+H2SO4 লেখো। এইদিকে কি হবে তুমি লিখবা। ফটাফট ফটাফট তাড়াতাড়ি করো। লিখছো কোয়েশ্চেন দুটা? Mg+H2SO4 লিখছো? আচ্ছা, নেক্সট। এখানে টু বাদ দিয়ে শুধু লেখো অ্যালুমিনিয়াম+H2SO4। এগুলা লেখার দরকার নাই, এটা এটা এই দিকেরটা তুমি করবা। তারপরে Zn+HCl না লিখে লিখে দাও H2SO4। এইদিকে কি হবে তুমি করবা। আবার এইদিকে Fe+HCl না লিখে করে দাও H2SO4। এইদিকে কি হবে তুমি করবা। ফটাফট এই তিনটা লেখো। Al+H2SO4, Zn+H2SO4, Fe+H2SO4। লেখা হয়ে গেছে তিনটা। লাস্ট করে দাও। ও, হয়ে গেল। কপারের সাথে তো দরকার নাই, হ্যাঁ এই এত অবধি করো। শুরু করো, স্টার্ট করো। আচ্ছা, তাহলে একবার এই যে দেখে নাও, সবাই একবার মিলায় নাও এই যে সোডিয়াম আর H2SO4 ঠিক আছে কিনা দেখো। সবাই লিখছো 2Na H2SO4, Na2SO4+H2 লিখছো? আচ্ছা, 2 নাম্বারটা Mg+H2SO4, MgSO4+H2। তারপরে অ্যালুমিনিয়ামেরটা 2Al, 2Al লিখছো কি? +3H2SO4 লিখছো? Al2SO4 +3H2, ঠিক আছে। তারপরে Zn+H2SO4, ZnSO4+H2, ঠিক আছে। Fe+H2SO4, FeSO4+H2। আর Cu+H2SO4 তে এটা তো কোনো রিঅ্যাকশন হবে না। বলো কোনটা বুঝাতে হবে। H2SO4 দিয়ে কোনটা বুঝাতে হবে বলো। সবাই পারবো তো? ব্যালেন্সিং অর কোনো একটা যদি কিছু বলতে হয় বলো। তানিশ কোনটা বলতে হবে বলো না। হ্যাঁ, পারবা তো? আচ্ছা, এইবার করবা হচ্ছে এগুলা আবার সবগুলা করবা, খালি H2SO4 এর বদলে CH3COOH, CH3COOH এই অ্যাসিটিক অ্যাসিড দিয়ে করো। H2SO4 এর জায়গায় CH3COOH দিয়ে করো। কিন্তু সামনের এই নাম্বার গুলো আবার লিখে দিও না, 2Na 2Al এগুলা আবার লিখে দিও না। আর এই দিকের এগুলাও তোমাকে করতে হবে। CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, CH3COOH এটা করো। CH3COOH এরকম সব ক্যাপিটাল হবে। কপারেটটা করার দরকার নাই, কারণ কপার এমনিও রিয়াকশন করবে না, এটা করার দরকার নাই।
বাকিগুলা করো, Na থেকে Fe পর্যন্ত সবগুলা করো, খালি CH3 COOH নিয়ে করো। হয়েছে? আমি একটা করে দিচ্ছি, ঠিক আছে? আমি খালি একটাই করে দিচ্ছি, Na প্লাস CH3 COOH। এবার এই সোডিয়াম দিয়ে তোমাকে এই অ্যাসিডের হাইড্রোজেনকে সরাতে হবে, হ্যাঁ কি না? এবার কোন হাইড্রোজেন, এই হাইড্রোজেন না এই হাইড্রোজেন? এটা আমি আগেও শিখিয়েছি, এই অ্যাসিডটা থাকলে লাস্টের হাইড্রোজেনটাকে সরাবা। তাহলে লাস্টের হাইড্রোজেনটা সরাই দিলে এই জায়গাটায় খালি মেটালটা লিখে দিবা। তাহলে কি দাঁড়াচ্ছে, CH3 COOH না হয়ে ওখানে কি লিখবো, Na প্লাস লাস্টে কি লিখে দিব, H2। এই যে এই হাইড্রোজেনটা যে সরে গেল ওটা লাস্টে লিখে দিলাম, কিন্তু H একা একা লিখবা না, সবসময় লিখবা H2। এবার CH3 COO এর ভ্যালেন্সি কত জানো, 1। আর N এর ভ্যালেন্সি কত জানো, 1। তাহলে 1 1 থাকলে 1 লেখার আর দরকার নাই, শুধুমাত্র CH3 COO এটাই থাকলো। এবার ব্যালেন্সিং করে দাও, এখানে হাইড্রোজেন কটা, দুটা, কিন্তু এখানে হাইড্রোজেন একটা, তাহলে এখানে কত লিখবো, 2। এবার তাহলে CH3 COO কটা হয়ে গেল, দুটা, তাহলে কিন্তু এখানে CH3 COO কটা আছে, একটা, তাহলে এখানেও কত লিখবো, 2। তাহলে এনেও কটা হয়ে গেল, দুটা, তাহলে এখানে এনে কটা, একটা, তাহলে এখানেও কত লিখবো, 2। এরকম করে বাকি সবগুলা করো, খালি লাস্টের হাইড্রোজেনটাকে রিপ্লেস করো। কেউ যদি ভ্যালেন্সি না জানো, অন্তত পাশাপাশি এটা লিখে আসবা, এক্সামে কিছুটা মার্কস পাই যাবা। কেউ যদি ভ্যালেন্সি আর ব্যালেন্সিং না করো, তাহলে ভেবো না যে তুমি একদমই মার্কস পাবা না, তুমি পাবা, তোমার একটু মার্কস কাটবে। ধরো ওটাতে যদি 1 থাকে তোমাকে হাফ দিবে। আচ্ছা, এনএ আছে, এন এর পরে কি আছে, এমজির পরে কি আছে, এএল, তারপরে কি আছে, জেডএল, তারপরে এফই। এইবার ভ্যালেন্সি দিয়ে আগে ঠিক করতে হবে, CH3 COO এর ভ্যালেন্সি কত, 1। তো এগুলো সবই 1, এগুলো সবই 1, এগুলো সবইতেই 1, নিচে 1 ভাবা। কিন্তু এমজির ভ্যালেন্সি কত, 2, তাহলে 2 চলে যাবে এই CH3 COO এর নিচে। কিন্তু ওটাকে কিভাবে লিখতে হয়, ব্র্যাকেট দিয়ে 2টা লিখতে হয়। তাহলে এরকম করে ব্র্যাকেট দিয়ে এটার নিচে 2 লিখে দিলাম। একই রকম ভাবে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত, 3, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে 3টা চলে যাবে এর নিচে, কত লিখবো, 3। জেডএন এর ভ্যালেন্সি কত, 2, তাহলে 2 চলে যাবে CH3 COO এর নিচে, কত লিখে দিব, 2। 2 লিখে দিলাম, কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। আর এফ এর ভ্যালেন্সি কত নিব, 2, তাহলে 2 চলে গেল CH3 COO এর নিচে, এখানেও লিখে দিলাম 2। কিন্তু বাকিগুলো, CH3 COO এর ভ্যালেন্সি তো 1, তো 1 কি লেখার দরকার আছে এখানে, এখানেও 1, তো 1 লেখার কি দরকার আছে না। তো ওগুলা 1 গুলো আর লিখলাম না, তাই ওটা আমি আর লিখছি না। লিখলাম না তো। এইবার শোনো, এবার আমাদেরকে কি কমপ্লিট করতে হবে, ব্যালেন্সিং গুলোকে কমপ্লিট করতে হবে। এখানে CH3 COO, এই যে CH3 COO এটা কটা আছে, দুটা, কিন্তু এখানে CH3 COO কটা আছে, একটা, তাহলে এখানে কত লিখবো, 2। তাহলে 2 লিখে দিলে দেখো হাইড্রোজেনও 2 হয়ে গেল,
এইদিকেও হাইড্রোজেন দুটো আছে, Mg এখানে একটা, এখানেও Mg একটা, তাহলে এটা ডান। এবার অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম দেখো হাইড্রোজেনকে আগে মিলাও, এইদিকে হাইড্রোজেন কটা, দুটা, এইদিকে হাইড্রোজেন কটা, একটা, তাহলে এখানে দুই বসানো যেতে পারে। আগে শোনো, এখানে দুই বসানো যেতে পারে, আগেই বসায়ও না। দুই বসালে CH3C কটা হয়ে গেল, ওটাও দুটা হয়ে গেল, কিন্তু এখানে CH3C কটা আছে, তিনটা, তাহলে উপায় কি স্যার, দুই আর তিনকে কিভাবে মিলাবো, ছয় বানায় যাবে। তাহলে এখানে যদি দুই বসাই, তাহলে 2 × 3 কত হয়ে যাচ্ছে, 6। তাহলে এখানে CH3C কে 6 বানানোর জন্য এখানে কত নাম্বার বসাতে হবে, 6। তাহলে 6 বসালে হাইড্রোজেনও কতগুলো হয়ে গেল, 6টাই হয়ে গেল, কিন্তু এখানে হাইড্রোজেন কটা আছে, দুটা, তাহলে 2 কে 6 বানানোর জন্য কত লিখবো, 3 লিখে দিব। আর অ্যালুমিনিয়াম এইদিকে একটা, অ্যালুমিনিয়াম এইদিকে একটা, ও না সরি, অ্যালুমিনিয়াম এখানে তো দুটা, একই না, তাহলে এখানে অ্যালুমিনিয়ামকে 2 বানানোর জন্য সামনে 2 লিখে দিব। তাহলে এবার Zn, এখানে CH3C হলো দুটা, এখানে একটা, তাহলে এখানে 2 লেখো, তাহলে হাইড্রোজেনও দুটা হয়ে গেল, এইদিকেও হাইড্রোজেন দুটা, Zn একটা, Zn একটা, এটাও মিলে গেল। তারপরে এইখানে CH3C কটা, দুটা, কিন্তু এখানে CH3C কটা, একটা, তাহলে একে 2 বানানোর জন্য এখানে 2 লিখলাম, তাহলে হাইড্রোজেনও দুটা হয়ে গেল, এইদিকেও হাইড্রোজেন কটা, দুটা, আর Fe এইদিকে কটা, একটা, এইদিকে Fe কটা, একটা, তাহলে এটাও হয়ে গেল। দেখে নাও, সব ঠিক আছে। আর যখন কোনো বড় কম্পাউন্ডের নিচে নাম্বার লিখতে হয়, ওটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, এটা ভুলে যাচ্ছ কেন? ডান। আচ্ছা, নেক্সট, অসুবিধা থাকলে বললো কিন্তু, এগুলা হয়ে গেল। এবার চলে আসো হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আমরা এতক্ষণ কোন কোন অ্যাসিড করলাম, আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড করলাম, আর খাতায় কোনটা করলাম, H2SO4 করলাম, আর কোনটা করলাম, CH3COOH করলাম, এগুলা করলাম আমরা। কিন্তু এখন আমরা করবো হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড মানে হচ্ছে HNO3। এবার HNO3 বাকিগুলার থেকে আলাদা। কি বললাম, HNO3 এর সাথে মেটালের রিয়াকশন বাকিগুলার থেকে কি আলাদা। কেন আলাদা, এইদিকে দেখো, ধরে নাও তুমি নিলা ম্যাগনেসিয়াম, এবার ম্যাগনেসিয়ামের সাথে তুমি HNO3 রিয়াক্ট করাচ্ছ, কিরকম, ডাইলিউট, এদিকে তাকাচ্ছ তো, এই নাইট্রিক অ্যাসিডটা কি, ডাইলিউট অ্যাসিড। তাহলে হিসাব মতো কি দাঁড়ায়, এখনো পর্যন্ত আমরা কি শিখলাম, ম্যাগনেসিয়ামটা কাকে ডিসপ্লেস করবে, হাইড্রোজেনকে ডিসপ্লেস করবে, হাইড্রোজেনকে ডিসপ্লেস করলে কার সাথে লেগে যাবে, NO3 এর সাথে লেগে যাবে, তাহলে Mg আর NO3 কে পাশাপাশি লিখে দিলাম, লাস্টে হাইড্রোজেন লিখে দিলাম, তারপরে Mg এর ভ্যালেন্সি 2, NO3 এর ভ্যালেন্সি 1, তাহলে 2 চলে যাবে NO3 এর নিচে, সেটাকে আমি ব্র্যাকেট দিয়ে NO3 লিখে দিলাম, তাই তো। এটা হওয়ার কথা, কিন্তু এটা হবে না, এটা হবে না। কেন হবে না, এই যে তাকাও, Mg প্লাস HNO3, তাই তো, এখানে আমি 2HNO3 লিখে দিচ্ছি। এবার দেখো HNO3 কে আমি এটা এরকম ভাবে লিখতে পারি, এই দিক থেকে ম্যাগনেসিয়াম এর ভ্যালেন্সি কত, 2, তার মানে ওর দুটা প্লাস হয়ে যাবে, তার মানে ও দুটা পজিটিভ আয়ন হলো, মানে ও দুটা ইলেকট্রন ছেড়ে দিল, ইয়েস অর নো। এবার HNO3 কে আমি কি লিখতে পারি, 2H প্লাস আর 2NO3 মাইনাস লিখতে পারি কিনা বলো। এই যে সামনে 2 আছে তো, তাহলে হাইড্রোজেন কটা, দুটা, আর NO3 ও কটা, দুটা, তাহলে 2NO3 প্লাস মাইনাস লিখলাম। এবার এই 2NO3 মাইনাস কে আমি NO3 মাইনাস আর NO3 মাইনাস করে লিখতে পারি, একটা NO, দুটা NO3 মাইনাস আছে কিনা, তো আমি ভাগ ভাগ করে আলাদা করে লিখে দিলাম, লিখলাম তো। এইবার দেখো, এই NO3 মাইনাসটাকে আমি কি করলাম, এই NO3 মাইনাসটাকে ধরে নাও আমি এইভাবে লিখলাম, NO2 প্লাস
আর ও মাইনাস এরকম করে লিখে দিলাম। বুঝা গেল ব্যাপারটা? NO3 এর মধ্যে কটা অক্সিজেন? 3টা। তার মধ্যে 2টা অক্সিজেনকে আমি নাইট্রোজেনের সাথে রাখলাম আর একটা অক্সিজেনকে আলাদা করে দিলাম। এইবার তাকাও, এই Mg আর এই NO3 মিলে, এই Mg আর NO3 মিলে MgNO3 হয়ে গেল, কোনো অসুবিধা নাই, MgNO3 হয়ে গেল। কিন্তু এখন কোন কোন গ্যাস তৈরি হওয়ার কথা ছিল? হাইড্রোজেন, হ্যাঁ কি না? যখনই এই হাইড্রোজেনটা তৈরি হবে, এই হাইড্রোজেন দুটো ইলেকট্রনের সাথে লেগে সঙ্গে সঙ্গে এই অক্সিজেনের সাথে লেগে যাবে। তাহলে হাইড্রোজেন দুটো ইলেকট্রনের সাথে লেগে H2 হয়ে গেল, আর আরেকটা অক্সিজেনের সাথে লেগে কি হয়ে গেল? H2O হয়ে গেল। তাহলে মানে H2 না হয়ে কি হয়ে যাচ্ছে? H2O হয়ে যাচ্ছে। বুঝো? আর লাস্টের এই NO2টা NO2ই রেখে দিলাম, লাস্টের এই NO2টা কি লিখে দিলাম? NO2ই লিখে দিলাম। এই রকম ঘটনা ঘটবে যদি নাইট্রিক অ্যাসিড তুমি নাও। বুঝতে পারলা কথাটা? তাহলে আমি কি বলছি, তৈরি হওয়ার কথা ছিল হাইড্রোজেন, হাইড্রোজেন তৈরিও হচ্ছে। এই যে দেখো এইচ আর ইলেকট্রন আর এইটা নিয়ে H2 তৈরিও হচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে এই H2টা কার সাথে লেগে গেল? অক্সিজেনের সাথে লেগে কি বানিয়ে দিল? H2O বানিয়ে দিল। এই অক্সিজেনটা আসলো কোথার থেকে? NO3 থেকে। NO3টা কোথা থেকে আসলো? 2NO3 থেকে। আর 2NO3 কোথা থেকে আসলো? HNO3 থেকে। ইয়েস অর নো? তাহলে আমি বলতে পারি HNO3 অক্সিজেনকে দেয়। এবার যে অক্সিজেন দেয় তাকে কি বলে, কি এজেন্ট বলে? অক্সিডাইজিং এজেন্ট বলে। কি বলে? অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এত কিছু তুমি বাদ দাও, তুমি এগুলা সব, দাঁড়াও এক সেকেন্ড, এরকম ভাবে মুছে দিলে চলবে না। তুমি মোটামুটি এই নিচের এত কিছু বাদ দাও, তুমি নিচের এটা বাদ দাও। ব্যাপারটা আমি বলতে চাইছি এইভাবে, এবার সহজ করে বোঝাচ্ছি, যাদের নিচের গুলো বুঝতে অসুবিধা হলো তারা এবার এটা দেখো। তারা এবার এইটা দেখো, এই যে এইটা আমি বলছি, এমজি MgHNO3 এর সাথে রিয়াক্ট করবে, করে MgHNO3 বানাবে, কিন্তু H2 বানাবে না। সঙ্গে সঙ্গে H2টা এখানকার একটা অক্সিজেন দিয়ে অক্সিডাইজ হয়ে কি হয়ে যাবে? H2O হয়ে যাবে। আর NO3 থেকে কোনো না কোনো একটা নাইট্রোজেনের অক্সাইড তৈরি হবে, ধরে নাও NO2 তৈরি হলো, বা NO তৈরি হলো, বা N2O তৈরি হলো, যা কিছু তৈরি হতে পারে। ব্যাপারটা ওটা ডিটারমাইন করে যে তুমি কতটা ডাইলিউট বা কতটা কনসেন্ট্রেটেড অ্যাসিড নিচ্ছ তার উপর। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, এখানে H2 না হয়ে কি তৈরি হচ্ছে? H2O। তার মানে হাইড্রোজেনের সাথে কে লেগে যাচ্ছে? অক্সিজেন লেগে যাচ্ছে। ইয়েস অর নো? এবার অক্সিজেন লেগে যাওয়াকে কি বলে? অক্সিডেশন বলে। তাহলে যে অক্সিডেশন করায় তাকে কি বলে, কি এজেন্ট বলে? অক্সিডাইজিং এজেন্ট বলে। তাহলে আমি, তাহলে HNO3 একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। কি বললাম? HNO3 কি বললাম? একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। যখনই হাইড্রোজেন তৈরি হচ্ছে, ওই হাইড্রোজেনের সাথে কি লাগিয়ে দিচ্ছে? অক্সিজেন লাগিয়ে কি বানিয়ে দিচ্ছে? H2O বানিয়ে দিচ্ছে, আর নিজে নাইট্রোজেনের কোনো একটা অক্সাইড হয়ে যাচ্ছে। তাহলে স্যার উপায় কি? আমরা এতক্ষণ পর্যন্ত কোন অ্যাসিড নিচ্ছিলাম? ডাইলিউট অ্যাসিড নিচ্ছিলাম, হ্যাঁ কি না? তোমাকে যদি এই রিয়াকশনটা ঠিকঠাক করে করাতে হয়, মানে তোমাকে যদি Mg প্লাস HNO3 দিয়ে যদি তোমাকে MgNO3 হোল টু প্লাস হাইড্রোজেন গ্যাসই যদি বানাতে হয়, তাহলে এটা ডাইলিউট অ্যাসিড না নিয়ে তোমাকে ভেরি ডাইলিউট অ্যাসিড নিতে হবে। কি বুঝলা? এটাকে কি নিতে হবে? ভেরি ডাইলিউট। আগেরটাতে কি নিয়েছিলাম? ডাইলিউট অ্যাসিড নিয়েছিলাম। এখন ডাইলিউট অ্যাসিড না নিয়ে কি নিতে হবে? ভেরি ডাইলিউট। ওর অক্সিডাইজিং প্রপার্টিটাকে কমায় দিতে হবে, তাহলে তুমি এই যেটা রেজাল্ট সেটা পাবা। এখনো যদি না বুঝতে পারো বলো আমাকে।
তাহলে এটা এখান থেকে ব্র্যাকেট করো, এই যে হোয়েন মেটাল রিঅ্যাক্টস উইথ ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, হাইড্রোজেন গ্যাস না বানিয়ে কি বানিয়ে দেবে, ওয়াটার বানিয়ে দেবে, হ্যাঁ কি না? হাইড্রোজেন গ্যাস না বানিয়ে কি বানিয়ে দেবে, ওয়াটার। কেন? কারণ আমি এখনই বললাম যে নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা স্ট্রং, এই যে নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তো যখনই হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, হাইড্রোজেনের সাথে অক্সিজেন লাগিয়ে ওকে অক্সিডাইজ করে কি বানিয়ে দিবে, ওয়াটার। আর নিজে কিসে ট্রান্সফর্ম হয়ে যাবে, নাইট্রোজেনের কোনো অক্সাইডে ট্রান্সফার হয়ে যাবে। মনে করো নাইট্রোজেন ডাই নাইট্রোজেন মনোক্সাইড মানে N2O, বা নাইট্রোজেন মনোক্সাইড মানে NO, বা নাইট্রোজেন ডাই অক্সাইড মানে NO2, যা কিছু হতে পারে। তাহলে এটা এখান থেকে একটা ব্র্যাকেট করে দাও। তাহলে স্যার আমরা যদি করাতে চাই তাহলে আমাকে কিরকম নাইট্রিক অ্যাসিড নিতে হবে বললাম, ভেরি ডাইলিউট নাইট্রিক অ্যাসিড নিতে হবে। যদি ভেরি ডাইলিউট নাইট্রিক অ্যাসিড নাও তাহলেও হবে না, তোমাকে সিলেক্টেড কয়েকটা মেটালের সাথেই এটা করতে পারবা, যেমন ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজের সাথেই করতে পারবা। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশন এটা, ম্যাঙ্গানিজের সাথে রিয়াকশন এটা, একই একই দেওয়া আছে। ম্যাগনেসিয়াম হাইড্রোজেনকে সরাই দিল, হাইড্রোজেন এখানে কি হয়ে গেল, একা একা হয়ে গেল। তাহলে ম্যাগনেসিয়াম কার সাথে লেগে যাবে, NO3 এর সাথে লেগে যাবে কিনা। তাই এবার ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত, 2, NO3 এর ভ্যালেন্সি কত, 1। তাহলে 2 চলে গেল NO3 এর নিচে, এই যে NO3 কে ব্র্যাকেট দিয়ে 2 লিখে দিলাম। বুঝা গেল? একই রকম ম্যাঙ্গানিজও তাই, এই যে দেখে নাও ম্যাঙ্গানিজও তাই একই রকম। এই যে এখানে ম্যাঙ্গানিজ হাইড্রোজেনকে সরাই দিল, এই যে দেখো হাইড্রোজেন একা একা হয়ে গেল। তাহলে ম্যাঙ্গানিজ কার সাথে লেগে যাবে, NO3। ম্যাঙ্গানিজের ভ্যালেন্সি কত, 2, NO3 এর ভ্যালেন্সি কত, 1। তাহলে 2 চলে গেল NO3 এর নিচে, ব্র্যাকেট দিয়ে আমি 2 লিখে দিলাম। কি বোঝা গেল তো? কিন্তু ইন ইচ কেস, ওই কথা বলো না, সামনে থেকে কথা বলো না। ইন ইচ কেস এখানে নিচে কি লেখা, ভেরি ডাইলুট। তোমাকে নাইট্রিক অ্যাসিড নিয়ে এটা হাইড্রোজেন গ্যাস যদি বানাতে চাও তোমাকে ভেরি ডাইলিউট নিতে হবে। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়া, এদিকে তাকায় থাকো আগে। তোমাকে 1 পার্ট কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের সাথে 3 পার্ট কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশাতে হবে, 1:3। তাহলে রেশিও কত হলো, 1:3। 1 পার্ট কি নিতে হবে, নাইট্রিক অ্যাসিড, আর 3 পার্ট কি নিতে হবে, HCl। তাহলে যে সলিউশনটা পাবা তার নাম হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। এই যে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। তাহলে এইদিকে দেখো HNO3 কি নিতে হবে, HCl। HNO3 কত পার্ট, 1। HCl কত পার্ট, 3। এবার বলো 1 মানে কত পার্সেন্টেজ, 1:3 এর মধ্যে 1 মানে কত পার্সেন্টেজ, 25%। তাহলে 3 মানে কত পার্সেন্ট বলো, 75%। মানে 25% HNO3 আর 75% HCl। কিন্তু দুটোকেই কোন ফর্মে নিতে বলেছে দেখো, কনসেন্ট্রেটেড ফর্মে নিতে বলেছে। নিলে তুমি এই যে এইরকম অ্যাকোয়ারিজিয়া পাবা, এই যে গ্লাসের ছবিটা দেখো। স্যার এটার কাজ কি, জানি সেটার কাজ কি। এটার কাজ হচ্ছে এটার এটার মধ্যে সব রকমের মেটাল এর মধ্যে চিনির মতো ডিসলভ হয়ে যায়। স্যার সব মেটাল হবে, ইভেন যেগুলা লো রিঅ্যাক্টিভ মেটাল তারাও ডিসলভ হয়ে যাবে, হ্যাঁ অবশ্যই হবে। সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম সবাই এর মধ্যে ডিসলভ হয়ে যায়। তাহলে স্যার এটা কারা ইউজ করে, যারা দোকানে গয়না বানায় তারা ইউজ করে। অ্যাকোয়ারিজিয়া ইজ এ হাইলি কোরোসিভ ফিউমিং লিকুইড, এখান থেকে ধোঁয়া বেরোয়। Aqua regia can dissolve all metal. For example, aqua regia can dissolve even gold and platinum metal. এত অব্দি একটা ব্র্যাকেট করে নাও। তো তুমি ধরে নাও তোমার একটা সোনার আংটি আছে, ওই সোনার আংটিটা নিয়ে চলে গেলা দোকানদারের কাছে, একটা যে গয়না বানায় তাকে, তার কাছে নিয়ে গেলা। তাকে বললা কি যে আমার এই আংটিটা অনেক পুরনো হয়ে গেছে, এর শাইনটা চলে গেছে, এটাকে একটু পলিশ করে দাও। তো নিল, দাও দাদা তোমার আংটিটা দাও, আমি পলিশ করে দিচ্ছি। তো একটা মেশিন আছে, মেশিনটা এইভাবে ঘুরে, ওটার সাথে ব্রাশ লাগানো আছে,
ওটার সাথে আংটিটা বেশ ভালো করে পলিশ করে দিবে। করে দিয়ে পাশে একটা গ্লাস রাখা থাকে, গ্লাসের মধ্যে একটু চুবাবে। চুবাই নিয়ে তুমি কি ভাববা যে ওই গ্লাসটার মধ্যে হয়তো জল আছে বা কিছু আছে। ওটা পলিশ করার পরে ওটাকে একটু ধুয়ে আমাকে মুছে তারপরে দিবে। অ্যাকচুয়ালি ওটার মধ্যে রাখা আছে অ্যাকোয়া রিজিয়া। যখনই তোমার আংটিটা নিয়ে ওই অ্যাকোয়া রিজিয়ার মধ্যে একটু ধুয়ে নিল, তোমার আংটি থেকে একটু গোল্ড ওটার মধ্যে ডিসলভ হয়ে গেল। বুঝলা? তোমার আংটিটা থেকে একটু গোল্ড ওইটার মধ্যে ডিসলভ হয়ে গেল। হ্যাঁ, অল্প 1-2 সেকেন্ড ওগুলাবে, 1-2 সেকেন্ড মানে পলিশ করছে মনে করো, পলিশ করে টোটা নিয়ে হ্যাঁ পলিশ করে নিল তো আংটিটা। এবার আংটির মধ্যে ধরো একটু গুড়া গুড়া সোনা লাগে আছে, না লাগলেও ওই আংটিটা এমনিও যদি অ্যাকোয়ারিজিয়ার মধ্যে এত একটু ডুবায় কিনা, ওটা এত রিয়াক্টিভ যে তোমার আংটির থেকে একটু সোনা ইয়ে করে দিবে। এবার তোমার ওখান থেকে মনে করো 0.1 মিলিগ্রাম সোনা ডিসলভ হলো, ঠিক? এরকম যদি 100 জনের কাছ থেকে করে তাহলে কতগুলো সোনা হয়ে গেল? হ্যাঁ, এবার অ্যাকোয়ারিজিয়ার মধ্যে মনে করো 100টা কাস্টমার থেকে অনেক সোনা ওর মধ্যে ডিসলভ হলো তো। এবার অ্যাকোয়ারিজিয়ার মধ্যে আর একটা কেমিক্যাল মিশায় দেয়, তখন সোনাটা বের হয়ে আসবে। অ্যাকোয়ারিজিয়াটা ডিসপ্লেস হয়ে গেল, সোনাটা বাড়ায়। হাত দিয়ে না, ওরা একটা পুড়ে যাবে। হাইলি করোসিভ অ্যাকোয়ারিজিয়া। কি মায়াঙ্ক প্রসাদ করবা নাকি সুগার দিছে? তো এবার দেখবা সোনার দোকান হচ্ছে একমাত্র একটা দোকান যেখান থেকে ছাড় দিয়ে নোংরা বাইরে ফেলে না, বাইরের থেকে নোংরা নিয়ে ভিতরে ঢুকায়। আর সেই সেই নোংরা গুলো মানে সোনার দোকানের ছাড় দেওয়া ধুলা টুলা গুলো, ওগুলো 200-300 টাকা কেজিতে বিক্রি হয়। হ্যাঁ, আর যদি দোকানদারের কাছে অ্যাকোয়ারিজিয়া থাকে, ওই অ্যাকোয়ারিজিয়ার গুলার মধ্যে ধুলাবালি গুলা দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে ধুলাবালির মধ্যে যত সোনার গুঁড়া আছে ওগুলা অ্যাকোয়ারিজিয়ার মধ্যে ডিসলভ হয়ে গেল, বালিগুলা ডিসলভ হবে না। তারপরে একটা ছাঁকনি দিয়ে ছাঁকবে, ছাঁকনি গুলার মধ্যে ধুলাবালি গুলো আটকে গেল, নিচে থাকলো অ্যাকোয়ারিজিয়া উইথ ডিসলভ গোল্ড। তারপরে একটা কেমিক্যাল মিশাবে, গোল্ড সেপারেট হয়ে যাবে। আবার তোমরা শুরু করে দিবে এগুলা কালো বিজনেস। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা করি হচ্ছে, আচ্ছা এই স্যাম্পল প্রবলেম গুলো আমরা একটু পরে দেখছি। প্রথমে আমরা চলে আসি হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজ। দেখো রিঅ্যাক্টিভিটি সিরিজ আমি প্রচুর বার আগে করাইছি। রিঅ্যাক্টিভিটি সিরিজের প্রথমে ডেফিনেশনটা মার্ক করে রাখো এখান থেকে এত অবধি। করেছো? এই রিঅ্যাক্টিভিটি সিরিজে তোমরা একটা খালি কাজ করবা, অ্যালুমিনিয়াম আর জিঙ্কের মাঝখানে ম্যাঙ্গানিজ ঢুকাই দিও। ম্যাঙ্গানিজটা নাই, ম্যাঙ্গানিজটা বইতে দেওয়া নাই। তোমরা এই যে ম্যাঙ্গানিজ যেভাবে আমি লিখেছি এইভাবে বা নিজের ইচ্ছা মতো যেভাবে খুশি লেখো। অ্যালুমিনিয়াম আর জিঙ্কের মিডিলে ম্যাঙ্গানিজটাকে ঢুকিয়ে দাও। তাহলে রিঅ্যাক্টিভিটি সিরিজ মানে কি? যদি পটাশিয়াম আর সোডিয়ামের মধ্যে রিয়াকশন হয়, পটাশিয়াম সোডিয়ামকে সরাতে পারবে, কিন্তু সোডিয়াম পটাশিয়ামকে সরাতে পারবে না। সোডিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে যদি রিয়াকশন হয়, সোডিয়াম ক্যালসিয়ামকে সরাতে পারবে, কিন্তু ক্যালসিয়াম সোডিয়ামকে সরাতে পারবে না। যে ওপরে আছে সে বেশি পাওয়ারফুল, আর যে নিচে আছে সে কম রিয়াক্টিভ মানে কম পাওয়ারফুল। বোঝা গেল ব্যাপারটা? পারবা তো এটা? এগুলো আগেও পড়ানো হয়েছে। এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা ভালো করে মুখস্থ করবা। আচ্ছা, তারপরে চলে আসো এখানে একটা কোয়েশ্চেন, যে হোয়াই সাম মেটাল আর মোর রিঅ্যাক্টিভ দেন আদার্স আর লেস রিঅ্যাক্টিভ। আমি তোমাকে একটা কোয়েশ্চেন করলাম, হোয়াই পটাশিয়াম ইজ মোর রিঅ্যাক্টিভ দেন ম্যাগনেসিয়াম, কথাটা বুঝো। হোয়াই পটাশিয়াম ইজ মোর রিঅ্যাক্টিভ দেন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ধরো ওর থেকে লেস রিঅ্যাক্টিভ।
কারণ পটাশিয়াম অনেক ইজিলি ইলেকট্রন ছাড়তে পারে। এটার অ্যান্সারটা কি দিয়ে লিখবা? ইলেকট্রন দিয়ে লিখবা। কিন্তু ম্যাগনেসিয়াম লেস ইজিলি ইলেকট্রন ছাড়ে বা অত ভালো ইলেকট্রন ছাড়তে পারে না। যে যত ভালো কি ছাড়তে পারবে, ইলেকট্রন ছাড়তে পারবে, সে তত বেশি রিঅ্যাক্টিভ। দেখো এখানে এটাই লেখা আছে যে এই যে এখান থেকে ব্র্যাকেট করবা যে if a metal atom can lose electron easily to form positive ion, it will react rapidly with other substance and hence it will be reactive metal. On the other hand, if a metal atom loses electron less readily, মানে অত ভালো করে যদি ইলেকট্রন ছাড়তে না পারে আর ভালো পজিটিভ আয়ন যদি না বানাতে পারে ভালো করে, তাহলে ইট উইল রিঅ্যাক্ট স্লোলি, তাহলে ওটা স্লোলি রিঅ্যাক্ট করবে, আর তাহলে ওটা হয়ে গেল লেস রিঅ্যাক্টিভ। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। শুধু এত বড় লেখারও দরকার নাই, তুমি ইলেকট্রন দিয়ে ছোট করে লিখবা তাহলেও হবে। কি পারবা? নেক্সট চলে আসো। এবার রিঅ্যাক্টিভিটি সিরিজে দেখো তো, হাইড্রোজেনের ওপরে কিছু মেটাল আছে, ইয়েস অর নো, আর হাইড্রোজেনের নিচে কিছু মেটাল আছে। তাহলে একই কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করলো, এই যে why some metals more reactive than hydrogen আর why some metals are less reactive than hydrogen। অ্যানসারটা কি দিয়ে দিবা বললাম, এখনই শিখালাম, কি দিয়ে দিবা? ইলেকট্রন দিয়ে দিবা। যেই মেটাল গুলো হাইড্রোজেনের থেকে ভালো ইলেকট্রন ছাড়তে পারে, those metals which lose electron more readily than hydrogen are said to be more reactive than hydrogen, আর those metals which lose electron less readily than hydrogen are said to be less reactive than hydrogen। যে হাইড্রোজেনের থেকে ভালো ইলেকট্রন ছাড়তে পারে সে হাইড্রোজেনের উপরে থাকবে, আর যেই মেটাল হাইড্রোজেনের থেকে খারাপ ভাবে ইলেকট্রন ছাড়তে পারে সে হাইড্রোজেনের নিচে থাকবে। এখান থেকে এক্সাম্পল গুলো পড়ার কোনো দরকার নেই। কেন দরকার নেই? কারণ ওগুলো অলরেডি কোথায় আছে? রিঅ্যাক্টিভিটি সিরিজের মধ্যেই আছে। তো তোমাকে কি হাইড্রোজেনের উপরে কে কারা আছে আর হাইড্রোজেনের নিচে কারা আছে ওটা কি আলাদা করে পড়তে হবে নাকি? না। জানতো কি রে কাজ করতেছ না? আনিস, বিখানে বসে থাকে, কিছু নড়াচড়া করবে না, ওখান থেকে তোমার মুভমেন্ট আমার ডিস্টার্ব হচ্ছে। একদম স্টেডি হয়ে চুপচাপ বসে থাকবে। আচ্ছা নেক্সট তাহলে আমরা চলে আসি আজকে রিঅ্যাকশন অফ মেটাল উইথ সল্ট সলিউশন। এটা তোমরা সিম্পলি ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন করবা। ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ধরো নাও এই যে 1 নাম্বার চলে আসো, ধরো নাও CuSO4 এর সাথে Zn এর রিঅ্যাকশন হবে। CuSO4 এর সাথে CuSO4 এর সাথে Zn এর রিঅ্যাকশন। এখানে CuSO4 হচ্ছে একটা সল্ট, Zn হচ্ছে একটা মেটাল, দেখছো তো? এবার এই সল্টের মধ্যে প্রথম পার্টটা কি হয়? এটাও একটা মেটাল, কপার একটা মেটাল কি না? তাহলে এটাও একটা মেটাল, এটাও একটা মেটাল। আগে এই মেটাল দুটাকে খুঁজবা, সবসময় ভাববা সল্টের সামনেরটা মেটাল হয়। এবার রিঅ্যাক্টিভিটি সিরিজে দেখো Zn উপরে আছে নাকি কপার উপরে আছে? Zn আর কপার এই দুটা মেটালের মধ্যে কে উপরে আছে? Zn। তাহলে Zn কপারকে সরাই দিতে পারবে কি পারবে না বলো? পারবে। তাহলে Zn যদি কপারকে সরাই দেয় তাহলে SO4 এর সামনে কে লেগে গেল? Zn। তাহলে Zn এর ভ্যালেন্সি কত? 2। SO4 এর ভ্যালেন্সি কত? 2। তাহলে 2 2 হলে 1 1 হয়ে যাবে। তাহলে এখানে কোনো নাম্বার লেখার দরকার নেই। এবার এই যে কপার যে একা একা হয়ে গেল ওটাকে আমরা কি করব? লাস্টে কপারটা লিখে দিব। তারপরে যদি ব্যালেন্সিং করার দরকার হয় ব্যালেন্সিং করব, কিন্তু এখানে সব ব্যালেন্সডই আছে। এবার দেখো এটা এটা কোন ধরনের রিঅ্যাকশন? ডাবল ডিসপ্লেসমেন্ট না ডিসপ্লেসমেন্ট না কম্বিনেশন না কি বলো? ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এটা এক ধরনের সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট
রিয়াকশন। এবার ডিসপ্লেসমেন্ট রিয়াকশনে আমি শিখিয়েছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের একটা বড় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কালার চেঞ্জ। হ্যাঁ কি না বলো, মনে আছে? কালার চেঞ্জ হয়। CuSO4 এর কালার কি ছিল? ব্লু কালারের ছিল, দেখো। আর ZnSO4 এর কালার কি আছে? হ্যাঁ, কালারলেস আছে। কি আছে? কালারলেস। এই কালার চেঞ্জ গুলো কিন্তু আমি বলছি ভালো করে করবা। কি বোঝা গেল? পারবা তো? শুধু মোর রিয়াক্টিভ মেটালটা দিয়ে আমরা কি করছি, এই লেস রিয়াক্টিভ মেটালকে সরাই দিচ্ছি। সরিয়ে এইটা কি বানাই দিলাম, একটা সল্ট বানিয়ে দিলাম। আর মেটাল একটা আলাদা হয়ে গেল, লেস রিয়াক্টিভ মেটালটা সরে গেল। কি হলো তো? তাহলে তোমরা ফটাফট বইটা বন্ধ করে আগে এটা লেখো, CuSO4 প্লাস Fe। ফটাফট লেখো, সবগুলো লেখো আগে। প্রথমটা আমি করে দিলাম, বা প্রথমটা বই থেকে হয়ে গেল, পরের গুলো তুমি। আচ্ছা, তাহলে সবাই একবার মিলায় নাও। এইদিকে CuSO4 প্লাস Fe তে FeSO4 প্লাস Cu সবাই লিখছো? আর 2 নম্বরে AgNO3 সামনে 2 লিখে 2AgNO3 প্লাস Cu, অ্যারো দিয়ে CuNO3 হোল 2 প্লাস 2Ag লিখছো? অনেকে দেখলাম এই লাস্টের এজির সামনে 2 অনেকে লেখো নাই, একবার দেখে নাও। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কোন এজি? এই লাস্টের এজি তো? কোনটা? এইখানে এজির সামনে কত আছে বলো তো? তাহলে এই দিকে 2 করবা না, তাই কি না? আচ্ছা ঠিক আছে, তাহলে এত অবধি পড়া দেওয়া থাকলো, নেক্সট দিন আমরা এটা কমপ্লিট করে দেবো।